This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. একমাত্র কন্যা সন্তান অদ্রিকা। আমার একটা ছোট মুদিখানার দোকান আছে গ্রামের মধ্যে, তারই ব্যবসা আমার। আমি এই আমার 2.5 বছর ধরে আর কি এই মুদিখানার দোকানটা করেছি। আগে অন্য ব্যবসা ছিল, আগে কাঠের ব্যবসা করতাম। হ্যাঁ, সেটা মানে গ্রামে গ্রামে গাছের ব্যবসা ছিল, সেটা বন্ধ করে দিয়ে ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ। তারপর এখন খুব ঝামেলা। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গাছ কিনে এনে সেই গাছ থেকে বিভিন্ন ধরনের কাঠ চেরাই করে তা বিক্রি করতেন। পরবর্তী সময়ে সেই ব্যবসা তুলে দিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে মুদিখানার দোকান করেছেন অমলবাবু। এখন মুদির ব্যবসা তার। পরিবার বলতে মা, স্ত্রী মৃদুলা এবং ছোট্ট একটি কন্যা সন্তান, এটাই অমলবাবুর পরিবার। পরিবারের একমাত্র মেয়ে অদ্রিকা। অদ্রিকাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন অমলবাবু এবং তার স্ত্রী মৃদুলা দেবী। তারা জানেন যেহেতু তাদের পরিবারের একমাত্র সন্তান অদ্রিকা, তাই তাকে ভালো করে মানুষ করতে হবে। 11-এ পড়ছে। আগে শিশু শিক্ষা নিকেতনে ছিল চাঁদপাড়া। তারপরে 2016 সালে জি বাংলায় যায়। ওই তারপরে থেকে হ্যাঁ, পড়াশোনার মাঝে ডান্সটাই শিখতো। অদ্রিকার বয়স মাত্র 3 বছর। তখন থেকেই তার পরিবার লক্ষ্য করে যে কোনো গান বাজলেই অদ্রিকা পা দুলিয়ে কোমর দুলিয়ে নাচছে। অর্থাৎ অদ্রিকা নাচতে ভালোবাসে। রিয়েলিটি শোতে ডান্স বাংলা ডান্স জুনিয়রে 16 সালে চান্স পেয়েছিল। ওখান থেকেই তারপরে ওর নামটা ছড়িয়ে পড়ে বিভিন্ন দিকে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আসে, প্রোগ্রাম করে বছরে। ফাইনালের একটু আগেই আমার মেয়ে ফাইনাল হয়েছিল মানে 63টা এপিসোডে গিয়ে। আমার মেয়ে 58 কি 59টা এপিসোডে বাদ গেছে। খুব অল্প বয়সেই নৃত্যকলায় বেশ পটুত্ব অর্জন করেছে অদ্রিকা। হঠাৎই একদিন একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ আসে। সেই মতো ছোট্ট অদ্রিকা মায়ের সঙ্গে পৌঁছে গিয়েছিল অডিশন দিতে। প্রতিযোগিতায় সুযোগও পেয়ে যায় অদ্রিকা। সেই মঞ্চে নাচতে শুরু করে অদ্রিকা। একটা কিংবা দুটো এপিসোড নয়, একে একে 63খানা এপিসোড সে অতিক্রম করে। তারপরে চাঁদপাড়া গার্লস স্কুলে ভর্তি হয়েছে। ওখান থেকে পাশ করে আসার পরে চাঁদপাড়া গার্লসে 5-এ যেই সব সাবজেক্ট থাকে সেগুলো নর্মালি। হ্যাঁ, তারপরে চাঁদপাড়া বয়েজে মাধ্যমিক পাশ করে চাঁদপাড়া বয়েজে 11-এ ভর্তি হয়েছে। ইতিমধ্যে রিয়েলিটি শোয়ের মঞ্চে প্রতিযোগিতার সুবাদে বাংলার গ্রামে গঞ্জে নাম ছড়িয়ে পড়েছে অদ্রিকার। মানুষ টেলিভিশনের পর্দায় অদ্রিকার নৃত্যকলা দেখার জন্য একেবারে উৎসুক। বাংলার সঙ্গীত জগতের বড় মাপের শিল্পী থেকে শুরু করে বাংলা ছবির অনেক অভিনেত্রীও অদ্রিকার নৃত্যকলার ভূয়সী প্রশংসা করেন। একটা করে 63টি এপিসোডে দর্শককে মাতিয়ে রেখেছে অদ্রিকা। তত দিকে দিকে ছড়িয়ে পড়েছে তার নাম। কিন্তু শেষ পর্যন্ত আর এগোতে পারেনি বনগাঁর অদ্রিকা। গ্র্যান্ড ফিনালে পৌঁছানোর আগেই রিয়েলিটি শো থেকে ছিটকে যেতে হয় অদ্রিকাকে। বাইরে তো প্রোগ্রাম আসতোই, সেগুলো তো করতোই। আর ওই টিচারের যেখানে ক্লাস, সে ক্লাসে যেত, মাঝে মাঝে বাচ্চাদের শেখাতো।
অনুষ্ঠানে ঘরে কোনো বাড়িতে কোনো স্কুল করেছিল? বাড়িতে স্কুল খুলিনি, প্ল্যানিং চলছিল। ওর টিউশনই আছে বাইরে, বাইরে একটা টিউশনই আছে। নাচের? হ্যাঁ, নাচের টিউশনই একটাই আছে। অ্যাঙ্কারিং করেছিল, দুটো জায়গায় করেছিল, দুটো চ্যানেলে করেছিল। গড়িয়ায় একটা করেছিল আর কল্যাণীতে একটা করেছিল। আচ্ছা। বনগাঁর মানুষ থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সর্বত্র জায়গায় ডাক পেয়েছে অদ্রিকা। সবচেয়ে বিভিন্ন জায়গায় মেদিনীপুর গেছি, বর্ধমান গেছি, আর লোকালে কৃষ্ণনগর, এই লোকাল তো আছেই। এই আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপরে আপনার নদিয়া ডিস্ট্রিক্ট, এই তো। অ্যাঙ্কারিং করেছিল, দুটো জায়গায় করেছিল, দুটো চ্যানেলে করেছিল। গড়িয়ায় একটা করেছিল আর কল্যাণীতে একটা করেছিল। ভালোই রোজগার করছে অদ্রিকা। বিভিন্ন জায়গায় অদ্রিকার নাম ছড়িয়ে পড়েছে, বিভিন্ন অনুষ্ঠানে তার ডাক আসে। অদ্রিকার মা মৃদুলা দেবী তার মেয়েকে নিয়ে চলে যান সেই অনুষ্ঠানে যোগ দিতে। ফলে মাঝে মধ্যেই গভীর রাত হয়ে যায় বাড়ি ফিরতে তাদের। কিন্তু তবুও যেহেতু অদ্রিকার নাচের প্রশংসা পেয়েছে, ফলে সেই জায়গায় তার মেয়ে কখনো নাচ ছাড়েনি। ধীরে ধীরে বড় হয়ে উঠছে অদ্রিকা। ইতিমধ্যেই সে গাইঘাটা অঞ্চলের চাঁদপাড়া বাণী বিদ্যাবিধি স্কুলের 11 ক্লাসে ভর্তি হয়েছে। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে ভ্যানে চেপে স্কুলে যাওয়া, আবার স্কুল থেকে বাড়ি ফিরে এসে ভ্যানে চেপেই গৃহ শিক্ষকের কাছে পড়তে যাওয়া। এর ফলে দৈনন্দিন বেশ খরচ হয়ে যাচ্ছিল অদ্রিকার বাবা অমল বাবুর। ফলে মেয়ের যাতায়াতের সুবিধার জন্য মেয়েকে একটি স্কুটি কিনে দেন অমল বাবু। অমল বাবু তার মেয়েকে একটি স্কুটি কিনে দেন। সে স্কুটি নিয়েই যাতায়াত অদ্রিকার। কখনো সে গৃহশিক্ষকের কাছে পড়তে যায়, কখনো বা বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ায় বিভিন্ন গ্রামে গ্রামে। অনেক জায়গায় যাওয়া আসা করতে হতো, নাচের স্কুলে যেতে হতো, পড়তে আসতে হতো। তাতে দেখতাম 100-150 টাকা চলে যেত ভ্যান ভাড়ায়। তারপর একটু কষ্ট করে একটা স্কুটি কিনে দিয়েছি। এই কালী পুজোর আগেই স্কুটিটা কিনে দিয়েছি, যে তুই পড়তে যাবি, এই গাড়িটা নিয়েই যাস। সে যাতায়াত শুরু করেছে ক্যাফেতে। ক্যাফেতে যাতায়াতের সুবাদে আরো বেশ কিছু ছেলে বন্ধু হয়েছে অদ্রিকার। এইবার স্কুটিটা নিয়েই তো সর্বনাশ হয়েছে। সর্বনাশে বিভিন্ন দিকে চলে যেত। একটু ক্যাফে যেত, তারপরে একটু ঘুরতে যেত এইদিক ওইদিক। না, একা না, বন্ধু বান্ধবদের সঙ্গে চলে যেত। ওর এই স্কুল মানে ক্লাস ফ্রেন্ড যারা ছিল তারাই। স্কুল থেকে ফিরে বিকেল হলেই বাবার কিনে দেওয়া সেই নতুন স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে অদ্রিকা। ইতিমধ্যে বেশ কিছু নতুন বান্ধবীও হয়েছে তার। তাদের সঙ্গেই স্কুটি নিয়ে ঘুরে বেড়ায় গ্রামের রাস্তায় রাস্তায়। এরপর একদিন কোনো এক বান্ধবীর সঙ্গেই অদ্রিকা পৌঁছে যায় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি ক্যাফেটেরিয়ায়। জায়গাটা বেশ ভালো লাগে তার। সমবয়সী সব ছেলে মেয়েদের আড্ডা, আর মাঝে মধ্যে গরম কফির কাপে চুমুক দেওয়া। দীর্ঘ সময় ধরে চলে বান্ধবীদের সঙ্গে গল্প গুজব। ওই টেবিলটা না এত দূর থেকে পিছনে, ওই টেবিলটা কিন্তু দেখা যায় না। আমি ধরো কাস্টমার থাকতে তো 5-6 বার ধরো যাই, দেখি কে কী করছে না করছে। তো ওরা চেল্লামিল্লি করতো, তখন আমি বলতাম এটা তোদের জন্য না, এখানে যারা বসবে ভদ্রভাবে বসবে, তোরা বাইরে যাই, পাশটায় যা। তখন বেরিয়ে আসতো, বান্ধবীরা থাকতো। একটা মেয়ে ওর মানে দেখছিলাম আর কি, ওই বান্ধবীটার সাথে ম্যাক্সিমাম আসতো। কালো করে মেয়েটা, হ্যাঁ, ওর নাচের প্রোগ্রাম নিয়ে আলোচনা করতো, গল্প টল্প করতো, বসতো। কারণ এই কদিন আগে প্রোগ্রাম ছিল নাচের, ওখানেই ব্যস্ত ছিল ওরা, ওই নিয়ে আলোচনা করতো। এখানে এসে আমি ওদের দুদিনই দেখেছি স্মোক করতে, ওই পিছনে। হ্যাঁ, ছেলেগুলো।
বাবা মা জানেন অদ্রিকা হয়তো ঘুরতে বেরিয়েছে বন্ধুদের সঙ্গে, কিন্তু তার যে ক্যাফেতে গিয়ে আড্ডা, শুধু একটা ক্যাফে নয়, গাইঘাটা অঞ্চলের ঠাকুরনগর রোডের বেশ কিছু ক্যাফেতে যাতায়াত অদ্রিকা। নিজের স্কুটি নিয়ে বেরিয়ে চলে যায় সে। বাড়িতে ফিরতে ফিরতে 9টা, 9:30। আমাকে বলে যেত পড়তে গেলে, আর যদি কোথাও যেত সেটাও বলে যেত যে অমুক জায়গায় যাচ্ছি, সেটা বলে যেত, যেখানে যেত বলে যেত। কাদের বন্ধু বান্ধব কারা ছিল? বন্ধু বান্ধব ওই যাদের সঙ্গে পড়তো তাদের সঙ্গে ছিল, আর কিছু কটা বড় দাদা হয়েছিল, নাম অনিশা সরকার, তারপরে আছে রিয়া বলে একটা মেয়ে আছে, তারপরে হ্যাঁ ওর পিতা বড় ওর থেকে, কিন্তু ওর সঙ্গে শুভেন্দু মেসেজ করেছে, বড় ওদের যে এটা বলছে, আমাকে বলেছে যে দেখো শুভেন্দু কাকা মেসেজ করে, আমি যে খবরদার, শিগগিরই মেয়ের সঙ্গে সঙ্গে মেসেজ ওকে ব্লক করে দিয়েছে। মেসেজ করেছিল সেটা আমি জানি না, মেয়ে আমাকে বলেছে যে মেসেজ করেছে, মেসেজ আমি ডিলিট করে দিয়েছে। আর ওদের পরিচালনা করতে ভুল বলে, ও তো ওদের মাথা বুলটন, বিট্টু, সুমন্ত, আরও অনেক আছে, ওদের নাম আমি অতটা সবার নাম জানি না। আর ওদের আছে, এইবার এই পুজো যেদিন হলো, এই 7 ভাই কালীতলায় গেল, তারপর তার মধ্যে স্কুলে ওদের সঙ্গে এখন আর মিশতে যেত না মেয়ে, আর যখন মিশতে যেত না, আর ওকে শুধু বলতো মানে ফোনে রাত্রে ভয় দেখাতো, রাত্রেবেলা 12টা 2টোর সময় ফোন করতো। আমি তো সুমন্ত জবে থেকে আমি বুলটনেরকে চিনি, মানে বুলটনেরই ফ্রেন্ড সার্কেল ওরা, তো টুকটাক আমার ওর সাথে বেরোনো। ওকে কোনো রকমে কোনো ভয় প্রেশার ক্রিয়েট করা হতো না, যেটুকুনি আমি মানে জেনেছি আমার সামনে থাকাকালীন। বাড়ির সামনে গিয়ে ঘোরাঘুরি করছিল, ভয় দেখাচ্ছিল, সেটা আমি তো বলতে পারবো না। না সেদিন না বুলটন তো সেদিনকার 9টা 9:30 পর্যন্ত আমার সঙ্গে ছিল, 5টা থেকে। তারপরে ও আমাকে ফোন করে বললো যে তখন 9টা কটা বাজে ঠিক আমার আন্দাজ নেই, 9টা 9:30 পরে। ওকে আমি সত্যিটাই বলবো, আমি অদ্রিকাকে ওদের সঙ্গে যেরকমভাবে মিশতে দেখেছি, আমার কখনোই মনে হয় না যে ওরা ওরকমভাবে কিছু করবে। এবার যদি ওরকম প্রেশার ক্রিয়েট করে তাহলে আমার সামনে কখনো আমি কখন ফোন করতো রাত 12:30, আমাকে অদ্রিকা এরকম কিছু কখনো বলতো না যে এরকম কিছু হয়েছে, দিদি আমাকে ফোন করেছে, কখনোই বলতো না। মানে আমি যখন বেরোতাম, মানে আমি অদ্রিকা, ওই সুমন্ত, বিট্টুদা, তখন আমরা তো মানে মাঝে মধ্যেই অদ্রিকাকে মারধর করতো সুমন্ত। অদ্রিকা চোখের জল মুছতে মুছতে বাড়ি ফিরেছে বেশ কয়েকদিন। শুধু তাই নয়, জোর করে তার কাছ থেকে টাকা পয়সাও চাওয়া হতো। এইসব কারণেই অদ্রিকা নাকি দূরে সরে যেতে চেয়েছিল এই যুবকদের কাছ থেকে। অভিযোগ, বিভিন্নভাবে নাকি অদ্রিকাকে ভয় দেখানো হতো। কি এমন ছিল ওই যুবকদের কাছে যাতে সব সময় ভয় ভয় থাকতে হতো অদ্রিকাকে? তবে কি অদ্রিকার গোপন কোনো ভিডিও ফুটেজ ছিল ওই যুবকদের হাতে? ক্যাফেতে মারধর না, রাস্তায় ওই কোনায় দাঁড়িয়ে ওকে চর মারতে যাবে। আমি ওই সুমন্ত অদ্রিকা, সেটা আমি বারণ করেছিলাম। ওই জন্য আর একটা ছেলেও হয়তো দেখেছে, ওই ছেলেটার নামটা, ওই যে ভাইটা আগের দিনকে আসছিল, ওই নামটা কি অংশু, ওরাও দেখেছিল। কিন্তু বিষয়টা হচ্ছে সেদিনকে চর মেরেছে কিনা সেটা আমার চোখে পড়েনি, হাত তুলতে গেছিলো। তারপর আমি দেখে ওকে বললাম তুই এদের সাথে মিশিস কেন, ওকে আগেও বারণ করেছি, এদের সাথে মিশিস। এদের গুরুদেব এই শুভেন্দুর মাধ্যম দিয়ে এই সমস্ত কচি কাচারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্যাফেতে আড্ডা দেয়, এমনই অভিযোগ শোনা যাচ্ছে। শুধু তাই নয়, মাঝে মধ্যে নাকি এরা আবার একসঙ্গে মদ্যপানও করে। এমনকি কেউ কেউ বলছেন ক্যাফেতে গেলে কোথায় কোথায় যে হাত পড়ে অদ্রিকার দেহে, সেটাও নাকি অনেকের নজরে এসেছে। এখানে স্মোক করতো, এখানে এসে আমি ওদের দুদিনই দেখেছি স্মোক করতে, ওই ছেলেগুলো ছিল। হ্যাঁ, ছেলেগুলো। আর সুমন্ত সত্যি কথা বলতে ওর গায়ে ফায়ে হাত দিত, মানে কারণ
হুটহাট রেগে যেত, কিন্তু ও চুপচাপ থাকতো, মেয়েটা শান্ত ছিল। অদ্রিকা কিন্তু মানে খুব চঞ্চল, কিন্তু মানে তার মানে এই না যে শান্ত। নিজের মান সম্মানটা নষ্ট করবে রাস্তাঘাটে বা চিল্লাচিল্লি শান্ত। করবে। ও বিষয়টা অ্যাভয়েড করে যতটা সম্ভব নিজের মান সম্মানটাকে গায়ে হাত দিল কি সুমন্ত। ভাই কালীতলায় গেছে, ওখান থেকে পুজো দিয়ে মেলা ঘুরে ওর মামার বাড়ি বনগা, ওখানে যে ওরা সব খেয়ে দিয়ে ওখান থেকে 4টে সাড়ে 4টের মধ্যে বাড়ি এসছে। হ্যাঁ, বিকেলবেলা বাড়ি এসে বাড়ি কিছু সময় থেকে তারপরে অনিশা সরকার বলে একটা মেয়ে আমাদের বাড়িতে এসছে, ওই যে গেছিলো। ও আর আমার মেয়ে বললো কি, মামনি আমি একটু বেরোচ্ছি, তো আমি আবার অনিশার একটু দরকার আছে, একটু বাদেই চলে আসবো। আমি বলছি পুজো বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসিস। আমার মেয়ে তো খুব যেত, সেটা আমি শুনি। কিছু ছেলেদের বন্ধু বান্ধব ছেলেদের সাথে আড্ডা না, ও রাতে কখনো ওরকম যেত না। ও নাকি শুনেছি ও যেত, ওই এই দিকের একটা মেয়ে আছে, ওর সাথেই প্রায় দিন যেত। অর্পিতা বলে মেয়ে। হ্যাঁ, ওর সাথে স্কুল টাইমেই বেশি একটু কথাবার্তা হতো, তাছাড়া ওই একটু এর সাথে ওর সাথে ঘোরাঘুরি, সেটা খুব একটা করতো। এরপর অদ্রিকার বাড়ির সামনেই অপেক্ষা করতে শুরু করে সুমন্ত এবং তার বন্ধু বিট্টু। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকে তারা অন্ধকারের মধ্যে। আসতে নামেছে, শোনায় বলে দাঁড়াও আসছি। এর মধ্যেই বলে কি, মামনি আবার ফোন করেছে নিজে, কথা চলছে ওর সঙ্গে আমার, যে পশ্চিম মেদিনীপুরের থেকে একটা ফোন এসছে, প্রোগ্রামের করবা। তা আমি বলছি দাঁড়া, তোর তো পরীক্ষা মার্চে, তাহলে দেখছি করি কি না, কালকে স্কুলে যে জানবি তারপরে। তা বললো ঠিক আছে। তার কিছু সময় পরে আবার আমি ফোন করেছি, দেখি কি ওর ফোনটা বিজি চলছে। তারপরে আমি ফোন রেখে দিয়েছি। তারপরে 9:27 ওর বাবাকেও ফোন করেছে। আমি তখন চলে গেছি কালী পুজো বাড়ি, ও যাবে না, আমি চলে যাই। 9:27 ওর বাবাকে ফোন করে বলছে বাবা মামনি কই, তখন ও বলে বাবা বলেছে যে মামনি কালী পুজো বাড়ি, বলে ঠিক আছে রাখছি। তারপর 9:30টার সময় ও একটা নাম্বার থেকে ফোন করে বলছে, ওই বিট্টু সুমন্ত ওরা বলছে যে কাকা তুমি বাড়ি যাও, অদ্রিকা সুইসাইড করতে যাচ্ছে। ওর বাবা 2 মিনিটের মধ্যে বাড়ি এসে দেখে দরজা আটকানো, মেয়ে ভেঙে পড়ে ঝুলছে। নাতিনের এরকম হয়েছে, আমি একটু ঘুমাই না। আমার সোনার মতন নাতিনটা আমার এইরে কইরা দিয়ে ওরা। এবার এমন তো হবে যে বাড়ি থেকে কেউ ফোন করে খবর দেবে, তাই তো? সেটা হয়নি। বুলটনের গার্লফ্রেন্ড আমার একটা বোনকে ফোন করেছে যে অদ্রিকা সুইসাইড করেছে। মানে আমার বাড়ির লোকজন জানার আগে আর কি ওরা জেনে গেছে যে ও সুইসাইড করেছে। তাহলে ওরা এত আগে জিনিসটা কি করে জানবে? আমি ওর কাছ থেকে, ওই তো বুলটনের গার্লফ্রেন্ড অর্পিতা ফোন করে জানিয়েছে আমার বোনকে। শুধু অদ্রিকা একা নয়, এই ঘটনার তদন্ত করতে গিয়ে জানা যায় অদ্রিকা একা নয়, এই সমস্ত যুবকদের শিকার হয়ে আত্মঘাতী হয়েছে আরও এক কিশোরী, নাম বিপাশা মণ্ডল। তাকেও মদ খাইয়ে বিভিন্ন নেশা করিয়ে তার শরীরের বিভিন্ন অংশের ভিডিও করা হয়েছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই কিশোরীকে নাকি দেহ ব্যবসাতেও লিপ্ত করা হয়েছিল বলে অভিযোগ। এখানেও অভিযোগের আঙুল সেই শুভেন্দু সরকারের দিকেই। গত 9ই মার্চ আত্মঘাতী হয় বিপাশা। এদের একটা গ্যাং আছে। গ্যাংটা কিরকম, যে যাদের বাড়িতে সুন্দর সুন্দর বাচ্চা মেয়ে আছে, যেমন 14 বছরের থেকে শুরু করে 20 বছর পর্যন্ত, এইসব মেয়েদের নিয়ে এদের কাজবাজ, যে প্রেমের জালে জড়ায়ে এই সমস্ত ক্যাফে ট্যাপে নিয়ে এসে সব রকম নেশা করাবে। নেশা করানোর পরে সব রকম কাজও করায় ওরা। রাত্রে ওদের যত কাজ, 11টা 12টার সময় মেয়ে বাড়ি ঢুকতো মাঝে মাঝে। কোথায় থাকতো তখন? ওরা টাকা ইনকাম করতে, আর এবার ওদের লোভ দেখিয়েছি কি 500-1000 করে হাতে দিয়ে দিত যেহেতু, সেই জন্য এই যে আজকে অদ্রিকা মারা গেল এই সেম কারণে কিন্তু। আর তখন আমার দিদির মেয়েটাও এই সেম কারণেই মারা গেছে। বলছি কার ফোন? ওই শুভেন্দু আর বুলটনের ফোন। হ্যাঁ, মানে ওরা দুজন মিলেই ফোন করেছে, ওরা ওদের সঙ্গে কথা বলছে। আর কোন ভিডিওর কথা বলছিল, মেয়ে বলছিল যে আমার যে ভিডিও আছে ভিডিওগুলি আমাকে দিয়ে দাও। তো আমার কি নেশা ভাঙ করতে হবে? নেশা ভাঙ করতো না, এগুলি করানো হতো, এগুলি করতো না, এগুলি করানো হতো। মানে বন্ধু মানে অন্য কাজের উপর ঢুকিয়ে দিয়েছিল, অন্য কোথাও ওকে
অন্য ফাঁসিয়ে দিয়েছিল, হ্যাঁ অন্যভাবে ওকে ওকে জালে ফাঁসিয়ে দিয়েছিল। ওর শরীর ব্যবসা এরকম কিছু শুরু হয়েছিল? ও হ্যাঁ ওরকম ও দিনকে দিন দুগলি পাতলি মানে সেই নরম হয়ে মানে ইয়ে হয়ে গেছে, হাড় করে বেড়ে গেছিলো। যে মেয়েটা আমাদের একটু স্বাস্থ্য শরীর ছিল, কিন্তু ওই কয়েক মাসের ভিতরে ব্যবসা কয়েক মাসের ভিতর মোটামুটি একদম মেয়েটা নেশা ভাঙ করাতো, ওর মাঝে মাঝে ফটো মটো তুলতো। এইসব ব্যবসা করেছে? হ্যাঁ ব্যবসা করেছে শুভেন্দু। গত 9 মার্চ এই আঘাত সহ্য করতে না পেরে এই সমস্ত যুবকদের হাত থেকে বাঁচতে মৃত্যুর পথে ঢলে পড়েছিল বিপাশা মণ্ডল। অতি অল্প বয়সেই ঝরে গেল তার সেই প্রাণ। কেড়ে নিল এই সমস্ত যুবকরা, যারা তাকে দিনের পর দিন ভয় দেখিয়েছে, ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। সেই ব্ল্যাকমেলারদের হাত থেকে বাঁচতেই মৃত্যুর পথকে বেছে নিয়েছে অদ্রিকা।